নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছোট গল্প ননিচোরা। তো চলুন শোনা যাক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৃষ্টির পাঠ। একটু যদি নিঃশ্বাস ফেলিবার সময় থাকে, তাহার উপর ওই দজ্জাল ছেলে সামলানো। ভোরে উঠিয়া বাসি কাজ সারা, তাহার পর স্নান সারিয়া পূজার বাসন মাজা, পূজার ঘর নিকোনো, এই 2 প্রস্ত হইয়া গিয়াছে। এখন 3 নম্বর আরম্ভ হইয়াছে এই রান্নাঘরে। স্বামীর 9টায় গাড়ি, দেবরের 10টায় স্কুল। আমিষের লেটা চুকিলে শাশুড়ির হব্বিসি রান্না, মাথায় ঠিক থাকে না। কাকা ভাইপোতে দাপাদাপি করিতে করিতে ভেতরে ঢুকিল। কাকা কুজো হইয়া অত জোরে দৌড়াইয়াও ভাইপোকে কোনো মতে ছুঁইতে পারিল না। যদিও ভাইপো এরই মধ্যে 3বার আচার খাইয়াছে এবং প্রচণ্ড হাসিতে তাহার নিজের গতিবেগটাও নিশ্চয় ব্যাহত হইয়াছে। উঠানের মাঝখানে এক লাফে পলাতকের সামনে আসিয়া 2 হাতের আড়াল দিয়া বলিল, কি দস্তুর রে খোকা, কিন্তু এইবার? যে তার চেহারার এই নতুনতর কৌতুক, খোকার হাসিটা আরও প্রচণ্ড হইয়া উঠিল। আবার কাল 2 পয়সায় লেট ফাইন হয়েছে, এই 6 পয়সা হলো দিও বৌদি। বৌদির মস্ত বড় মহাল রয়েছে, নিলেম করে নিও বলিয়া হাসিয়া কড়াই খুন্তির একটা ঘা দিয়া বধূ ফিরিয়া বসিল। সে জানি না, দাদাকে বলো বলিয়া দেবর হাসিয়া চলিয়া গেল। বধূর ননদের কথা মনে পড়ে। সে দেবরের চেয়ে বয়সে ছোট, কিন্তু এই জায়গাটিতে ঠিক কুটুস করিয়া একটি কামড় দিয়া বসিত। আহা, বেটা ছেলে, বড্ড নিরীহ জাত। মা, মুনা বলিয়া খোকা আসিয়া পিঠে ঝাঁপাইয়া পড়িল। ওই ওর রীতি। সর খোকা, আমার এখন মরবার ফুরসত নেই। শুনলি তো কাকার তাগাদা? শুনলি তো বলিয়া খোকা আর অধিক বাক্যব্যয় না করিয়া ঝাঁকড়া মাথাটা মার উড়ু আর বাহুর মাঝখান দিয়া বুকে গুজিয়া স্বকার্য সাধনে প্রবৃত্ত হইয়া গেল। মা একটু স্থির হইয়া দিল খানিকটা স্তন্য। তাহার পর তরকারি নামাইবার মতো হওয়ায় খোকার মাথাটা বাহির করিবার চেষ্টা করিয়া বলিল, হয়েছে, যা এবার। ক্রমাগত দামালপানা করবি, খিদে পাবে, ছুটে আসবি। আমি কাহাতক বসে বসে তোকে মায় দিই খোকা, ছাড়। যাও তো শোনা আমার, যা। একজন এবার নাইতে যাবে, যা দেখিনি, গামছা কাপড় দিগে। ছেলে মার পিঠের ওপর লতাইয়া বাঁ হাতে মুখটা ঘুরাইয়া নিজের মুখের অত্যন্ত কাছে টানিয়া লইয়া প্রশ্ন করিল, বাবা অঙ্গা অঙ্গা মা? এত কাজের ভিড়ও অত কাছে রাঙা ঠোঁট 2টি পাওয়া গেলে মুহূর্তের জন্য সব ভুলাইয়া দেয়। একটা চুম্বন দিয়া মা বলিল, হ্যাঁ, গঙ্গা গঙ্গা করবে, যাও। তরকারি নামাইতে চলিতে কড়া চাচিয়া আবার চড়াইতে একটু দেরি হইয়া যায়। কড়াই তেল দিবার জন্য পেছন দিকে তেলের বাটি লইতে গিয়া দেখিল সেটা ছেলের দখলে। হাত 2টি তেলে চোবানো, পেটটি তেলে চকচক করিতেছে, নিচে এক রাস তেলের ছড়াছড়ি। মার পানে চাহিয়া সংক্ষেপে বলিল, অঙ্গা অঙ্গা। রোষে বিরক্তিতে প্রায় কাঁদো কাঁদো হইয়া মা বলিল, হো মা গো, এ কি করেছিস খোকা? না বাপু, আমি আর পারি না এই হতভাগা ছেলেকে নিয়ে। কোন দিকে যে সামলাই বলতো? চর উচ্চাইয়া ধমকাইয়া বলিল, দেবো দেবো, ওই ওর ওপরে 2 ঘা কষিয়ে, ভিড়কুটি ঘুচিয়ে। খোকা তৈলাক্ত হাত 2টি পেটের ওপর জড়সড় করিয়া অপ্রতিভভাবে মার কড়া চোখের ওপর চোখ তুলিয়া দাঁড়াইয়া রহিল।
তাহার মনে হইয়াছিল সে একটা মস্ত শ্লাঘ্নির কার্য করিতেছে। মা দেখিয়া তাহার বাহাদুরিতে একেবারে বিস্ময়ে অভিভূত হইয়া যাইবে এই ধরনের সম্ভাষণ মোটেই আশঙ্কা করে নাই। একবার উঠোনের দিকে চাহিয়া দেখিল লাঞ্ছনাটা আর কাহারও নজরে পড়িল কিনা। তাহার পর মার দিকে চাহিয়া চাহিয়া তাহার ঠোঁটটা একটু উল্টাইয়া গেল। একবার দুই গালের একটা শিরা একটু কুচকাইয়া সামলাইয়াই গেল। ভুরু জোড়াটি 2-3 বার স্পন্দিত হইয়া উঠিল। এইসব রং বেরঙের বিদ্যুৎ স্ফুরণ বর্ষণের পূর্ব লক্ষণ মার জানা আছে। খোকার চোখের জল, সেটা দেখিতেও কষ্ট, সামলাতেও কষ্ট। তাহা ছাড়া শাশুড়ির গঞ্জনা সে তো আছেই। মা হঠাৎ মুখের ভাব বদলাইয়া ফেলিয়া বলিল, ওরে খোকন, না না, তোকে বলিনি। তোমায় কি বলতে পারি বাবা? আমি যে তেলকে বলেছিলাম। হতভাগা তেল, আমার জাদুর পেটে উঠে কি করছিস বলতো? ওরে খোকা, কি চমৎকার পাখি, দেখ তুই নিবি? ও মা! খোকা টালটা সামলাইয়া লইয়াছে, অর্থাৎ চোখের জল ছলছল করিতেছে বটে, কিন্তু উছলিয়া পড়িতে পায় নাই। মার পাশে ঠেস দিয়া ধরা গলায় বলিল, আঙ্গা পাখি। শাস্তিদূতের মতো সামনের নিম গাছটায় একটা পাখি এই মাত্র বসিয়াছে। রংটা রাঙা মোটেই নয়, খানিকটা মিশকালো, খানিকটা বাসন্তী হলদে। 2-1 বার গলা দুলাইয়া একটা হস্র তরল আওয়াজ করিল। বর্ণজ্ঞান সম্বন্ধে ছেলের মর্যাদা দিয়া মা বলিল, হ্যাঁ, আঙ্গা পাখি নিবি খোকা? তাহলে যা, তোর কাকার কাছে যা দেখিনি, আয় তেলটুকু একটু চাড়িয়ে দি, হয়েছে, এইবার যাও। খোকা অত্যন্ত ভালো ছেলে হইয়া গিয়াছে। একটু কুঁজো হইয়া ছড়ানো বাসনপত্র বাটনা কুটনোর মধ্যে খুব সন্তর্পণে পা ফেলিয়া চলিয়াছে। যেন কত বয়স, কত সাবধানী, লোকসানের কত ভয়। তাহার হঠাৎ ভাব পরিবর্তন দেখিয়া মা মৃদু মৃদু হাসিতে লাগিল। কয়েক পা গেল, বলিল, ওরে খোকা, চুমু দিয়ে গেলিনি বাবা? মা যে মরে যাবে তাহলে। খোকা ফিরিয়া আসিল, চুমা খাওয়া হইল, আবার বুড়ার চালে গন্তব্য পথে চলিল। মা একবার দেখিয়া লইয়া ঘুরিয়া বসিল। কড়াই তেল দিতে দিতে বলিল, যাও কাকাকে বলগে, বল কাকা, রাঙা পাখিটা। পাখিটা মাঝখানে শব্দটায় একটা দীর্ঘ টান দিয়া আওয়াজ করিয়া উঠিল, গেরস্তের খোকা হোক। কি বলে পাখি সেই জানি, কিন্তু এই সূত্রে মানুষের সঙ্গে তাহার একটা গাঢ় আত্মীয়তা আছে। ঘরে ঘরে তাহার সঙ্গে উত্তর প্রত্যুত্তর কথা কাটাকাটি চলে। বধূ তপ্ত তৈলে একটা লঙ্কা ছিঁড়িয়া দিয়া বলিল, আর খোকার প্রার্থনায় কাজ নেই বাপু, ঢের হয়েছে, একটি সামলাতেই মানুষের প্রাণাস্ত। ও মা, অমন কথা বলো না বৌমা, ওই একটিতে ঢের হয়েছে। পাখির মুখে ফুল চন্দন পড়ুক, কোলে পিঠে জায়গা না থাক, ঘরে আমার ভরে উঠুক দিন দিন। শাশুড়ি যে ইহার মধ্যে কখন গঙ্গা স্নান সারিয়া পূজার ঘরে রকে আসিয়া দাঁড়াইয়াছেন, বধূ সেটা কাজের ভিড়ে বিশেষ করিয়া ছেলের দৌড়াতে জানিতেই পারে নাই। হাতে গঙ্গা জলের বাটি, পরনে গরদ। বধূ একটু লজ্জিত হইয়া পড়িল, একটু থামিয়া বলিল, দেখো না এসে কাণ্ডটা মা, এক বাটি তেল ফেলে নৈরেকার করেছে। অপরাধের মধ্যে বলেছিলাম নাইতে যাচ্ছে। স্বামীর প্রসঙ্গ আসিয়া পড়ায় আবার লজ্জিতা হইয়া থামিয়া গেল। ফেলুক, দৌড়াতির বয়স এখন, সইতে হবে। হিরে থির থাকলেও আলো ঠিক রই না। 4 মাস উমা ছিল না বাড়ি যেন। ও বৌমা, শিগগির দৌড়ো, খেলে আমার মাথা। খোকা ঠাকুমার গলা শুনিয়া পাখির কথা ভুলিয়া ছুটিয়া আসিয়াছে। বধূর প্রতি উপদেশ শেষ করিবার পূর্বেই
দুলিতে দুলিতে তাহাকে দুই হাতে জড়াইয়া ধরিবার উপক্রম করিল। তাড়াতাড়ি হাত তুলিয়া কয়েক পা পিছাইয়া গিয়া বিপর্যস্তভাবে তিনি বলিতে লাগলেন, সরে যাও দাদু, আমার ছুঁয়ো না। কি গেরো ও বৌমা, ওরে তোর পায়ে রাজ্যির অনাচার দাদা, আমার ছুঁসনি, দোয়াই তোর। ও বৌমা, তুমি বুঝি তামাশা দেখছো? দাদু, লোকই আমার, শোনা আমার। বৌমা লঙ্কার ঝাঁঝের অছিলায় মুখে কাপড় দিয়া তামাশায় দেখতেছিলেন। খোকা মস্ত একটা কৌতুক পাইয়া গিয়াছে। যতই না এড়াইবার চেষ্টা, সে ততই দুই হাত তুলিয়া ঠাকুমাকে ছুঁইবার জন্য ছুটিয়াছে। হাসির চোটে সারা মুখটা সিঁদুর বর্ণ। 60 বছরের বৃদ্ধা নাতির সমবয়সী হইয়া সমস্ত রকটা ছুটাছুটি করিতেছেন আর চেঁচাইতেছেন, দাদু, খাসনি আমার মাথা, আবার নাওয়াসনি বুড়িকে। বৌমা, শীঘ্রই এসো, বাচ্চা সব ছেড়ে। বৌমা গরম তেলে তরকারি ছাড়িয়া তাড়াতাড়ির ভান করিয়া ধীরে সুস্থে হাত দুইটা ধুইয়া উঠিল। শাশুড়ি বুঝুন, উপদেশ দিলেই হয় না। ঠোঁটের কোথায় যেন একটু হাসি লাগিয়া আছে। পা চালাইয়া আসিয়া খোকাকে ধরিয়া ফেলিয়া বলিল, এই রকম দামপাটা দিয়ে ঘর ভরে উঠলেই তো। কথাটা শেষ করিবার পূর্বে দুষ্টামির হাসি সজোরে প্রকাশ হইয়া পড়িল। ঢাকা দিবার জন্য খোকাকে বলিল, ঠাকুমাকে ছুতে নেই এখন। খোকা মার মুখের কাছে মুখ আনিয়া ঘৃণায় নাকটা একটু কুঞ্চিত করিয়া প্রশ্ন করিল, ঠাম্মা? চে মা। ঠাকুরমা হাসিয়া রাগিয়া বলিল, হ্যাঁ, ঠাম্মা হলো ছি, আর তুমি ভারী পবিত্রি, নবদ্বীপের পণ্ডিত। আমার রীতিমতো হাপ ধরিয়ে দিয়েছে গো। কুশাসনটা বার করে দাও তো মা, একটু বসে জিরিয়ে নি। আর পেরেক থেকে মালাটাও নামিয়ে দিও। ওই একা হয় না, আবার জুড়িদার হইল, সর পড়ল বুঝি গাড়ে। বা করিয়া ছোট্ট একটি আওয়াজ করিয়া 3-4 দিবসের একটি বাছুর সদর দরজায় প্রবেশ করিল এবং সমস্ত উঠানটা দূর দূর করিয়া ছুটিয়া সামনে আসিয়া হঠাৎ দাঁড়াইয়া পড়িল। খোকা উল্লসিত আবেগে গৌ গৌ বলিয়া করতালি দিয়া উঠিল এবং সঙ্গে সঙ্গে হাত পা সোজা করিয়া দিয়া মার কোল হইতে নামিয়া ছুটিল। ঠাকুমা কিঞ্চিত ভীত হইয়া বলিলেন, ঘাড়ে টাড়ে পড়বে না তো বাপু? দেখো না, ও নিজেই বাঁচিয়ে পালায়। যাই বাবা বলিয়া একটা নিশ্চিন্তিতার নিঃশ্বাস ফেলিয়া বধূ হেসেলে চলিয়া গেল। একটার পর একটা চলিতেছেই, শ্রান্তি নাই, বিরামও নাই। এবার বাছুরের সঙ্গে চলিল। হাতে একটা ছোট শুষ্ক আমের ডাল তুলিয়া লইয়াছে। বাছুরটাকে ছোঁয়ে ছোঁয়ে সে উঠানময় 2-1টা চক্র দিয়া আবার দূরে দাঁড়াইয়া পড়ে। খোকা হাসিয়া লুটাইয়া যায়, ওঠে, আবার ছোটে। সর্বাঙ্গ ধুলোয় ধূসরিত, কপাল, বক্ষ আর কাঁধের ধুলা ঘামের সঙ্গে কাদা হইয়া কণায় কণায় জমিয়া উঠিয়াছে। হাসির চোটে মুখে লালা উঠিয়া গড়াইয়া পড়িতেছে। গলার হাড়টা কখনো বুকে, কখনো পিঠে। মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুলগুলোর দুর্দশার আর পরিসীমা নাই, দেখাও যায় না। অথচ এই অশেষ বিধ বিশৃঙ্খলতার মধ্যে খোকা যে কেমনভাবে কি সুন্দর হইয়া উঠিয়াছে, তাহা হইতে চোখ ফিরাইয়া রাখাও যায় না। মা আর চোখে দেখে, হাসে, তরকারি নাড়িতে গিয়া খুন্তিটা একবার করার বাহিরে শূন্যে ওলট পালট খায়। ঠাকুমার মালা অস্বাভাবিক দ্রুত বেগে ঘুরিতেছে। জপের সঙ্গে যে তাহার একটা যোগ আছে তাহা বোধ হয় না, কেননা হিসাব রাখার মালিক যে মন, সে উঠানে। খোকা সেখানে তাহাকে ধুলোর মধ্যে, তাহার অকাজের মধ্যে, তাহার বিষী দৃশ্য সাথীর মধ্যে, এক কথায় তাহার 100 রকম বেহিসেবির মধ্যে টানিয়া লইয়াছে।
এ মোহরু ভ্রান্তি হইবার কথা। এই পরিবারের গৃহদেবতা গোপাল। ভগবান এখানে সম্ভ্রমের অধিকারী নন, স্নেহের ভিখারি। তিনি বিরাট নন, তিনি অপ্রমেয়, অজ্ঞেয় নন। তিনি নন্দের দুলাল, যশোদার নয়নমণি। তাহার সম্বন্ধে ওসব কথা আর আসে কোথা হইতে? তিনি প্রতিদিনের প্রতিক্ষণের সংসারের হাসি অশ্রু দিয়া গড়া। যশোদা তাহাকে তাড়নাও করে, আবার নধর অধরে ক্ষীর স্বর ননি দেয়। চাঁদমুখ মুছাইয়া ললাটে তিলক আঁকি, মাথায় সিখি পাখা, শ্যামদেহে প্রীত ধরা, হাতে পাচনি দিয়া ধেনুদলের সঙ্গে গোচারণে পাঠাইয়া দেয়। গোপাল যখন যায়, যতক্ষণ দেখা যায় মায়ের চির অতৃপ্ত নয়ন লইয়া চাহিয়া থাকে। আবার সন্ধ্যায় গোধূলিক্ষণে আসিয়া দুয়ারে দাঁড়ায়। এখনই গোপাল মলিন মুখে মলিন বেশে আসিয়া মায়ের বক্ষ লগ্ন হইবে। সে সুদূর নয়, শিশুরা তাহাকে সবার ঘরে ঘরে আনিয়া দেয় নিয়তই। খোকার মুখে কি তাহারই ছায়া পড়িয়াছে? ধূলি পাটল পেলব অঙ্গে কি তাহারই বর্ণাভাস? কচি পায়ের চঞ্চলতায় কি তাহারই নৃত্যবিলাস? ঠাকুমার মুখে স্নিগ্ধ হাসি, চোখে অশ্রু। ঝাপসা দৃষ্টিতে মুহূর্তের জন্য একবার মনে হয় যেন গোপাল নিজেই ছায়া নয়, আভাস নয়, শ্যামদেহ ঘিরিয়া পীতবাস, মাথায় মোহনচোরা বিশ্বস্ত্র, হাতে পাচন বাড়ি, কপালের চন্দন কাদার সঙ্গে মিশিয়া গিয়াছে। ঠাকুমার অঙ্গ আলোড়িত করিয়া যশোদা স্নেহ নামে। আহা, অসহায় শিশু, খেলায় অসহায়, শ্রান্তিতে অসহায়, কি যে করে কি না করে নিজেই জানে না। ও আবার দেবতা কবে হইল? যশোদা ঘরে ঘরে নিজের শিশুকে বিলাইয়া মায়ের ব্যাকুলতা লইয়া সবার বুকে আসিয়া উঠিয়াছে। ঠাকুমা বলে, আরে ও খোকা, গেমে নিয়ে গেলি যে, দেখ তো ছিষ্টি ছাড়া খেলা ছেলের। ওদিকে ধবলি হাম্বা করিয়া আওয়াজ করে। চারিদিকে বিপদ আপদ ঢের। অবুঝ বৎস, সে চোখের আড়ালে কেন যে যায়? কিন্তু খেলা তবুও চলিতে থাকে। অবশেষে বোধহয় শ্রান্তি একটু আসিল। খোকা অবশ্য ব্যাহত সেটা স্বীকার করিল না। উঠোনে বসিয়া হাসিতে হাসিতে ঘাড় এলাইয়া এবার মার দিকে চাহিল, একবার ঠাকুমার দিকে চাহিল। হঠাৎ তাহার একটা কথা মনে হইল। খুব সহজ ব্যাপার, অথচ খুব মজা হয় তাহা হইলে। রকের ওপর উঠিয়া গিয়া আমের ডালটা দুই হাতে পেছনে ধরিয়া ঘাড়ে দুলাইয়া প্রশ্ন করিল। তাহার চঞ্চলতা এবং প্রতিকূলতার জন্য পদে পদেই বাধা। বৃদ্ধা গোপালেরও সাজগোজ একটি একটি করিয়া খুলিয়া ঝাড়িয়া ঝুড়িয়া আবার অতি সন্তর্পণে প্রাণের দরদ দিয়া পড়াইয়া দিতে লাগিলেন। সঙ্গে সঙ্গে মৃদুস্বরে নানা রকম আদেশ, উপদেশ, অনুরোধ। এইবার এই রকম করে দাঁড়াও তো ঠাকুর, পিতরদাটা এঁটে দিই, এই বাঁশি ধরো, কতদিন থেকে ইচ্ছে একটা সোনার বাঁশি গড়িয়ে দিই, সে সাদার গোপাল মেটাবে না, আর কবেই বা মেটাবে? যেন প্রত্যক্ষ গোপালের সামনে কথাটা বলিয়া দীর্ঘশ্বাস পড়ে। সারা দেহে ধূলি, বদনে শ্বেতবিন্দু কল্পনা করিয়া বস্ত্রাঞ্চল দিয়া মুছাইয়া দেন। মুখে অনুযোগ, জগতের ভাবনা ভেবেই তুমি সারা হলে। নিজের দিকে আর কবে দেখবে, কখন? হিন্দুর মন। পুতুল খেলার পাশে পাশে গীতার ধ্বনি ওঠে। অলকা তিলকা দিয়া শৃঙ্গার শেষ হয়। তখন আবার নিজের উঠানে ছিন্ন বাস পড়া শিশু, ভগ্নির কোলে রুগ্ন শিশু, অশ্রুভরা নিষ্প্রভ তাহার চোখ। কোথাও শিশুর দুর্জয় অভিমান, চাপা ঠোঁট, শান্ত গভীর ভাব।
মা খাবার খেলনা রাজ্যের যত জিনিসপত্র একত্রিত করিয়া মন পায় না, একবার সময় সব মুছিয়া এক অপূর্ব দৃশ্য ভাসিয়া ওঠে। নবদুর্বা দল শ্যামন নবনীত দেহ এক শিশু, মাথায় চিকন কেশের চূড়া, বায়ু ভরে দোদুল পীতবাস পরা বঙ্কিম কোটি, যমুনা কুলের বেণুবন তাহার চঞ্চল নৃত্যপর, রাঙা চরণের ঘায়ে তৃণগুচ্ছের রোমাঞ্চিত। কখনো সে ধেনুর গায়ে লুটাইয়া পড়ে, কখনো না। অনুনয় করিতে করিতে ক্ষুদ্র দেহখানে ত্রিভঙ্গ হইয়া বাকিয়া গিয়াছে। মা গো, আর হবে না, এই শেষ। তোর বাঁধন যে বড্ড কঠিন হয় মা। আহা, শিশুর অদম্য লোভ! কী বা করে সে? পূজার সম্ভার পড়িয়া থাকে, মন্ত্র অনুচ্চারিত, মুদিত চোখের পক্ষ ভিজিয়া শুধু অশ্রুর ধারা গড়াইয়া পড়ে। হে শ্যামসুন্দর, এসো, তোমার শিশু মনের সমস্ত লোভ, তোমার সেই পরম করুণা নিয়ে এসো। এখানে তোমার পায়ের সমস্ত উজাড় করে দেব বলে বসে আছি, অথচ তুমি বিমুখ। হোতায় যশোদার কি পুণ্য বলে তার সমস্ত লাঞ্ছনা অঙ্গের ভূষণ বলে মেনে নিচ্ছ ঠাকুর? অনেকক্ষণ এই রকম যেন একটা স্বপ্নের ঘোরে মনটা আচ্ছন্ন থাকে। হঠাৎ ছেলের বকাবকিতে চৈতন্য হয়। আবার আজ ভাতের দেরি করে ফেললে? না, চাকরিটা না খেয়ে আর। বধূর চাপা গলায় উত্তর, কি করব, যা দজ্জাল ছেলে হয়েছে, একটি বাজে কাছে ডেকে উপকার করবে। ও, মনিব ঠাকুরনের ছেলে না আগলালে বুঝি এক মুঠো ভাত? আরও চাপা গলায় প্রত্যুত্তর হয়, আহ, চুপ করো, পুজোর ঘরে মা। আবিষ্ট ভাবটা কাটিলে বৃদ্ধা নিজের মনেই বলিলেন, আজ তুমি তো ঠিক ধ্যানের রূপে দেখা দিলে না ঠাকুর। কেন, তা তুমিই জানো। পুষ্পরাশি চন্দনে মাখাইয়া বেদিতে নিক্ষেপ করিলেন, তাহার পর কুশিতে জল লইয়া নৈবেদ্য নিবেদন করিতে যাইতে, এ কি হলো বলিয়া যেন চিত্রাপিতের মতো কয়েক মুহূর্ত নিশ্চল হইয়া গেলেন। চোখের জল এখনও, দৃষ্টিটা একটু ঝাপসা রহিয়াছে। অঞ্চল দিয়া মুছিলেন, না, ঠিকই তো, রেখাবির মাঝখানে নৈবেদ্যের চূড়ার ওপর বড় যে ক্ষীরের নাড়ুটি, সবচেয়ে যেটি বড়, সেটাই নাই। একমাত্র নিজের হাতে রচনা করা নৈবেদ্য। ওই নাড়ুটি একবার পড়িয়া গিয়াছিল, ভালো করিয়া বসাইয়া দেওয়া হয়, ভুলের তো কোনো সম্ভাবনাই নাই। তবুও নিজের অদৃষ্টকে বিশ্বাস হয় না, আবার ভালো করিয়া চোখ মুছিতে চান। কম্পিত হন্তে চোখে অঞ্চল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এক অনুভূপূর্ব ভাবের উচ্ছ্বাসে অভিভূত করিয়া ফেলে। শরীর কণ্টকিত মনে হয়, যেন ঢেউয়ের পর ঢেউ ভাঙিয়া সমস্ত শরীরের বন্ধন শিথিল করিয়া দিতেছে। চোখে জল মুছিবে কে? কুল ছাপাইয়া বন্যা নামিয়াছে। মুখে একটি মাত্র কথা, আনন্দ বেকুল, একটি মাত্র বিস্মিত প্রশ্ন, হে ঠাকুর, হে কি দেখালে? যখন বাহির হইয়া আসিলেন, চোখের পল্লব সিক্ত, মুখে একটি শান্ত জ্যোতি। বধূর বড় আশ্চর্য বোধ হইল। একটু ঘুরাইয়া প্রশ্ন করিল, মা, আজ তোমার এত দেরি হলো? বৌমা, একবার পুজোর ঘরে এসো। ঘরের দুয়ারের কাছে আসিয়া ঘুরিয়া বলিলেন, রান্নাঘরের কাপড়টা ছেড়ে এসো বৌমা। বধূ কাপড় ছাড়িয়া আসিলে ভেতরে গিয়া বলিলেন, এই দেখো বৌমা, আমি নিজের হাতে বড় নাড়ুটি মাঝখানে বসিয়েছিলাম, চোখ মেলে দেখি, নেই। শাশুড়ির মুখের আলো যেন বধূর মুখমণ্ডলে প্রতিভাসিত হইয়া উঠিল। সে চোখ দুটি বিস্ফারিত করিয়া নির্বাক বিস্ময়ে দাঁড়াইয়া রহিল।
পুরুষানুক্রমে বৈষ্ণব এ বাড়ির মাটির প্রতিটি কণা পর্যন্ত রাধাকৃষ্ণের রসে সিক্ত। বিশ্বাসীদের কোনোখানে কখনো বাধা পায় না। গোপালের এগিয়ে পদার্পণই অলৌকিকত্বের মধ্য দিয়া। তাহার পর এই পরিবারের সঙ্গে তাহার লীলার লুকোচুরি চলিয়া আসিতেছে, বিশেষ করিয়া পূর্বজদের আমলে। তাহার মধ্যে কত ঘটনা ভ্রান্তি বলিয়া প্রতিপন্ন হইয়াছে, কত আজ পর্যন্ত সংশয়ের আলো ছায়ায় দুলিতেছে, কত বা একেবারে নিঃসংশয়িত ধ্রুব সত্য, জীবনের চেয়েও সত্য, গোপালের বিগ্রহের মতোই সত্য। শাশুড়ি বলিলেন, এই সেই, যার নাম করিতে পারি না, গোসাইয়ের বংশ বৌমা। এরকম ব্যাপার তো এ বাড়িতে নতুন নয়, তবে আজকাল আর আমাদের পুণ্যের জোর নেই। এই যা। পুজো সেরে শ্বশুর ভাগবত পড়িতেন, খুব তন্ময় হয়ে পড়তেন কি না তেমনই সুকণ্ঠও ছিল। একটি বছর তিনেকের শ্যামবর্ণ ছোট ছেলে এসে বসল। একখানি হলদে রঙের ছাপানো কাপড় কোমর থেকে খসে পড়ে গেছে, জড়িয়ে সরিয়ে কাঁধে পুটুলি করে নিয়েছে। বসলো তো বসলো, শ্বশুর একবার চোখে দেখে আবার নিজের মনেই পড়ে যেতে লাগলেন। অনেকক্ষণ পরে আর একবার একটু অন্যমনস্ক হতে গিয়ে ছেলেটির ওপর একটু নজর পড়িল। ঠায় একভাবে বসে আছে। পাঠ শেষ করতে অনেকক্ষণ গেল। বই মুড়ে চোখ তুলে দেখিলেন ছেলেটি নেই, কখন উঠে গেছে। আহা, ছোট্ট ছেলেটি হুড়োহুড়ি করে ক্লান্ত হয়ে বসেছিল, একটু নৈবেদ্য হাতে দিই। এই ভেবে তিনি রেকাবি থেকে ক্ষীরের নাড়ুতে ফলেতে মুঠোটি ভরে বাইরে এসে জিজ্ঞেস করিলেন, হ্যাঁ গা, যে ছোট ছেলেটি আমার ঘরে গিয়ে এতক্ষণ বসেছিল কোথায় গেল দেখেছ? সকলেই বলিল, কই না, দেখিনি তো। শ্বশুর বলিলেন, সে কি, এই যে এতক্ষণ বসেছিল আমার কাছে, ন্যাংটো, কাঁধে একখানা হলদে কাপড়, ভাসা ভাসা ডাগর চোখ দুটি। শাশুড়ি একটু খিটখিটে ছিলেন, ধমক দিয়া বলিলেন, জ্বালিও না বাপু, একবারই লোক গিস গিস করছে। ছোট ছেলে একটা এলো রইল বেরিয়ে গেল, কাকে কইলে জানতে পারলে না? বৌমা, ওর মিচিরির পানাটা নিয়ে এসো, রাজ্যের বেলা করবেন না, নিজের মাথা ঠিক থাকবে না অন্যের মাথা ঠিক রাখতে দেবে। কে আর মিছরির পানা খাবে? সেই নৈবেদ্যের ফল নাড়ু হাতে করে সমস্ত পাড়ার বাড়ি বাড়ি ঘুরে বেড়ালেন। হ্যাঁ গা, এইরকম একটা ছেলে হলদে কাপড় কাঁধে তোমাদের বাড়ির ছেলে কি দেখেছ কি? কিন্তু কে দেখবে? সে কি কারোর বাড়ির ছেলে যে লোকে দেখবে তাকে? শাশুড়ি একটু থামিলেন। দুজনের চোখই জলে ভাসিয়া যাইতেছে। আবার বলিতে লাগিলেন, তখন এসে সেই হাতে নৈবেদ্য হাতে করে পুজোর ঘরে ঢুকে আসনে শুয়ে পড়লেন। সমস্ত দিন গেল, সমস্ত রাত গেল, আহার নেই, নিদ্রে নেই। শেষ রাতে একটু তন্দ্রা এসে স্বপ্ন হলো, পাড়ায় পাড়ায় ঘুরলেই কি আমায় পাবি? ওঠ, তোর নৈবেদ্য খেয়েছি, ক্ষীরের এক পাশে আমার দাঁতের চিহ্ন দেখতে পাবি, খা, আমার কষ্ট হচ্ছে, উপোসী করে রেখেছিস। অশ্রু মুছিতে মুছিতে দুজনের বাহিরের রকে আসিয়া বসিলেন। এই ধরনের গল্প চলিতে লাগিল। তাহার সঙ্গে গীতা ও ভাগবতের তত্ত্বকথা। ভক্তের জন্য তিনি কীভাবে কত লীলারূপ ধারণ করেন, নিজের মুখে কোথায় কি আসার কথা কবে বলিয়াছেন, সেই সব গল্পের মধ্যে শাশুড়ি বলিলেন, এসব কথা কিন্তু কাউকে আর এখন জানিয়ে কাজ নেই বৌমা। অবিশ্বাসীর কানে গেলে তিনি কষ্ট পান। কতবার স্বপ্নে বলেছেন,
আমার লাঞ্ছনা হয় ওতে। উঠানের ওইদিকে সদর দরজায় খোকার আবির্ভাব। কে কাপড় পরাইয়া দিয়াছিল, শুধু কোমরের গেরোটি লাগিয়া আছে। বা হাতে কাপড়ের পাড় বাঁধা একটি ভাঙা কলাই করা শানকি, ডান হাতে সেই চিরন্তন লাঠি। শানকির ওপর এক ঘা বসাইয়া মার দিকে চাহিয়া বলিল, গৌচো না? মা হাসিয়া বলিল, হ্যাঁ, নির্বিবাদে মার খাচ্ছে কি না শোনা তো হবেই। খোকা হঠাৎ শান্ত গরু আর শান্ত করা লাঠি ফেলিয়া ছুটিয়া আসিয়া মার কোলে ঝাঁপাইয়া পড়িল এবং তাহার রেওয়াজ মাফিক বস্ত্রাঞ্চলের মধ্যে মাথা গুজিয়া দিল। ঠাকুমা তাহার পিঠে হাত বুলিয়া প্রশ্ন করিলেন, কোথায় গিয়েছিলি ভাই? আজ তোর সাথী তোর সঙ্গে খেলবার জন্যে যে। খোকার 5-7 টানের বেশি গ্রহণ করিবার কোনো কালে ফুৎসর থাকে না। খেলার নামের সঙ্গে সঙ্গে ঘুরিয়া দাঁড়াইয়া উঠিল, চোখ দুইটি বড় করিয়া বলিল, তামা তুই? এই সময় কাকা আসিয়া বলিল, বৌদি ভাত। খোকা বোধহয় ঠাকুরমাকে খেলিবার জন্য উৎসাহিত করিতে যাইতেছিল। সামনে এমন জবর সঙ্গী পাইয়ার মতো পরিবর্তন করিয়া ফেলিল। ছুটিয়া গিয়া চোখে মুখে প্রবল আগ্রহের দীপ্তি ভরিয়া প্রশ্ন করিল, ছেড়ে কেব্বি? কাকা শখ করিয়া ভাইপোকে পিতৃত্বে বরণ করিয়াছে। পিতা পুত্রে আবার একচোট মাতামাতি চলিল। আশায় আশায় দিন কাটিতেছে। গোপালের আগমনের কিন্তু কোনো নিদর্শনই আর পাওয়া যায় না। নৈবেদ্যের পরিবর্ধিত আয়োজন, শুদ্ধাচারে তৈয়ারি করা 2টি অন্তরের ভক্তিরস দিয়া সিঞ্চিত, যেমনকার তেমনই পড়িয়া থাকে। বাটিতে বাটিতে সর, ক্ষীর, ননি, রেকাবিতে ক্ষীরের ছাঁচ, ক্ষীরের নাড়ু, কোনোটারই কোনোখানে প্রত্যাশিত করচিহ্নটুকু পড়ে না। বধূ উদ্গ্রীব হইয়া চাহিয়া থাকে। শাশুড়ি বাহির হইলে মুখে গাঢ় নিরাশার ছায়া দেখিয়া আর প্রশ্ন করিতে সাহস করে না। 4টি দিন কাটিয়া গেল। হাতে 2টি নাড়ু লইয়া রান্নাঘরের রকে আসিয়া শ্রান্ত কণ্ঠে শাশুড়ি বলিলেন, না বৌমা, কাল থেকে গোয়ালা বউকে বলে দিও, যেমন দুধ দিচ্ছিল তেমনই দেবে। মিছে আশা। কই দাদু, পেশাদ কে যা রে? বধূ ক্ষুব্ধ চিত্তে বলিল, আমাদের কি সেরকম অদৃষ্ট মা? খোকার কাকা ঘর হইতে চেঁচিয়া বলিল, ও মা, ও হতভাগাকে কিচ্ছু দিও না, আমার সব নষ্ট করে দিয়েছে, দেখো এসে বরং। খোকা ছুটিতে ছুটিতে আসিয়া হাজির হইল। বুকে পিঠে সর্বাঙ্গে কালি। একটা চরের ওপর দিয়াই ফাড়াটা কাটিয়া গিয়াছে বলিয়া মুখে হাসি। সিঁড়ি দিয়া রকে উঠিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, ক ক। মা ধমক দিয়া বলিলেন, খুব কখ হয়েছে, তোমার ঠ্যাং খোড়া করে না দিলে আর। ঠাকুমা বলিলেন, থাক, আর বকে না। হাতে নাড়ু দিয়া খোকাকে আলগোছে বুকের কাছে টানিয়া বলিলেন, তোর সাথী আমার পুজোর ঘরে কবে আসবে দাদু, কি স্বর নিয়ে এই রকম দৌড়াত্তি করতে? খোকা নাড়ু চিবানো বন্ধ করিয়া কথাটা যেন একটু বুঝিবার চেষ্টা করিল। তাহার পর পুনরায় বার কয়েক মুখ নাড়িয়া খানিকটা গলৎক্ষরণ করিয়া প্রশ্ন করিল, পেঁচা তাম্মা? হ্যাঁ ভাই, পেশাদ খেতে সে আর আসবে না। খোকা ঠাকুমার মুখের খুব কাছে মুখটা লইয়া গিয়া নিজের চোখ দুইটা খুব জোরে একটু বুজিয়া থাকিয়া আবার খুলিয়া বলিল, থাম্মা এনো কলো। ঠাকুরমা হাসিয়া বলিলেন, মিচিমিচি চোখ ওরকম করতে যাব কেন রে হনুমান? খোকা আর একবার চোখ বুজিয়া ব্যাপারটার পুনরিভান করতে যাইতেছিল। ও বুঝেছি বলিয়া ঠাকুরমা তাহাকে আবেগ ভরে বুকে চাপিয়া গভীর বিস্ময়ে বধূর পানে চাহিয়া বলিলেন,
বৌমা, দেখলে, আমি বলি তোমাদের, এ আমাদের ছলতে এসেছে। বধূও বিস্মিত হইয়াছিল, তবে সেটা প্রধানত শাশুড়ির আচরণে। নির্বাক হইয়া সব প্রশ্ননেত্রে চাহিয়া রহিল। শাশুড়ি বলিলেন, ওর বলবার ইচ্ছে, একেবারে চোখ বুজে বসে থেকো, তাহলেই আসবেন। ঠিকই তো বৌমা, এখন বেশ মনে পড়ছে কি না, একটু দেখতে পাবো আশা করে। একটা দিন ধ্যানের মধ্যে ক্রমাগতই চোখ খুলে যাচ্ছে। তাতে কি আর তিনি আসেন মা? যেদিন আসেন সেদিন কতক্ষণ যে একটায় চোখ বুজেছিলাম, এখন সেসব কথা মনে পড়ছে। তাতে মন স্থির না হলে তো দেখা যায় না। গাছটিকে যদি ক্রমাগতই ওপড়াও তবে কি গোড়া বসতে পারে? কিন্তু ও শিশু, নিজের খেয়ালেই মত্ত করে কি করে জানলে ও? খোকাকে বুকে মিশাইয়া লইবার মতো করিয়া সজল নয়নে প্রশ্ন করিলেন, তোর মনে কি আছে দাদু? বড় যে ভয় করি রে ভাই। অমঙ্গল আশঙ্কায় মাও চোখে অঞ্চল দিল। তাহার পরের দিন রবিবার। রান্না বান্না তাড়া নাই। বড় ছেলেকে রোজ ৮টার সময় আহার করিতে হয় বলিয়া রবিবারের দিন ১টার সময় আহারে বসিয়া যুগৎপথ নিজের স্বাধীনতা উপভোগ করিতে এবং চাকুরির ওপর আক্রোশ মিটায় শাশুড়ি বধূতে পরামর্শ হইল, পুজোর সময় সেদিন বধূ পর্যন্ত বাড়িতে থাকিবে না, খোকাকে লইয়া পাশের বাড়িতে বেড়াইতে যাইবে। ভিতর বাড়িতে শুধু শাশুড়ি থাকিবেন একা পূজার ঘরে। সেদিন রাত্রি থাকিতেই শাশুড়ি বধূতে উঠিয়া একান্ত সুচিতার সহিত স্নানাদি সারিয়া পূজার আয়োজন করিলেন। ক্রমে গব্যদ্রব্যের ফুল ও চন্দনের গন্ধে ঘরটি ভরপুর হইয়া উঠিল। একটু বেলা হইলে বড় ছেলে রবিবারের অনিশ্চিত আড্ডায় চলিয়া গেল। ছোট ছেলের ক্যারাম প্রতিযোগিতা সামনে, সে মহলা দিতে গেল। বধূ এদিকে ওদিক একটু পাট সারিয়া খোকাকে লইয়া পাশের বাড়িতে চলিয়া গেল। নির্জন নিঃশব্দ বাড়িটিতে শুধু একটি ব্যাকুল ভক্ত সংসারের সহস্র প্রয়োজনে বিক্ষিপ্ত চিত্তকে সাধ্যমতো আকৃষ্ট করিয়া আশায় অবাধ্য নয়নদ্বয়কে প্রতীক্ষায় সংযত করিয়া পূজার আসনে বসিয়া রহিল। শিশুর কথা দেবতারই ইঙ্গিত। খোকা চোখ বুঝুতে বলিয়া চোখ খুলিয়া দিয়াছে। অনেকক্ষণ গেল। ক্রমেই শরীর মন যেন কি একটা অপার্থিব সুষমায় ভরিয়া আসিতে লাগিল। প্রথম দিনের মতোই ক্রমে প্রথম দিনকে অতিক্রান্ত করিয়া কাকা খোকাকে ঘাটাঘাটি না করিয়া বেশিক্ষণ থাকিতে পারে না, বিশেষ করিয়া ছুটির দিন। খেলার মধ্যেই একবার বাড়ি আসিয়া দেখিল আর কেহ নাই, শুধু খোকা পূজার ঘরের নিচু জানালাটায় পেটটি চাপিয়া গভীর একাগ্রতার সহিত ভেতরে উকি মারিতেছে। কাছে যাইতে ডান হাতের কচি মাংসল আঙুল কয়টি জড়ো করিয়া অত্যন্ত গম্ভীরভাবে ফিসফিস করিয়া বলিল, ধূপ বাবা আবো। তাহার মুখের ভাব দেখিয়া, বিশেষ করিয়া তাহার বাবা হওয়ার লোভ দেখাইবার ধরন দেখিয়া কাকার বেজায় হাসি পাইল। ফিসফিস করিয়া জিজ্ঞাসা করিল, তোমার মা কোথায়? খোকা মুঠাটি গালের ওপর বসাইয়া ক্ষুদ্র তর্জনী পাশের বাড়ির দিকে নির্দেশ করিয়া একটু কুজোর মতো হইয়া দাঁড়াইল। কোনো কথা বলিল না। তাহার ভঙ্গির নতুনত্ব আর বিচিত্রতায় কাকার হাসি চাপিয়া রাখা দুষ্কর হইল। পাশের বাড়িতে ছুটিয়া গিয়া বলিল, বৌদি শিগগিরই এসো, একটা মজা দেখবে এসো তোমার ছেলের। বৌদিদি নিশ্চিন্ত হইয়া গল্প করিতেছেন। বিবর্ণ মুখে বলিয়া উঠিল, হুমা তাই তো, কখন চলে গেছে সেটা? হনহন করিয়া ছুটিল। ছোটদের মধ্যে দুই একজন সঙ্গ হইল। খোকা জানালার কাছে নাই। দিবরের সঙ্গে সঙ্গে রকে উঠিয়া জানালার মধ্য দিয়া ভেতরে নজর দিয়ায় বধূ বিস্ময়ে আশঙ্কায় নির্বাক হইয়া গেল।
শাশুড়ির মুদিত নয়ন যুগলে ধারা গড়াইয়া পড়িতেছে। একটু দূরে কালো পাথরের বাটিতে ক্ষীরের মধ্যে হাত ডুবাইয়া খোকা সতর্কভাবে ঠাকুমার চোখের দিকে চাহিয়া পালাইবার উদ্যমে শরীরটা মাটি হইতে একটু উঠিয়া পড়িয়াছে। জানালা দিয়া ছায়া পড়িতে ফিরিয়া চাইয়া দুইটা হাত পেটে জড়ো করিয়া হতভম্ব হইয়া দাঁড়াইয়া পড়িল। ও মা গো বলিয়া বধূ ঘরের মধ্যে ছুটিয়া গেল। শাশুড়ি হঠাৎ চক্ষু খুলিয়া আচ্ছন্নভাবে জিজ্ঞেস করিলেন, কি বৌমা? কিন্তু সঙ্গে সঙ্গে সামনের দৃষ্টিতে নজর পড়ায় আর উত্তরের প্রয়োজন হইল না। বধূ বলিতে লাগিল, তোমার এই কীর্তি হতভাগা চোর! আমরা নাগারে ক্ষীর সর মাখন তৈর করে করে হয়রান হচ্ছি, আর তোমার ভেতরে ভেতরে এই মতলব! তুমি আমার কাছে না ছুটে যদি ধরে নিতে ঠাকুরপো, কি নৈরেকার, কি অনাচারটাই! আমি কি জানি, ভাবলাম এরপরে নকল করবে বলে জানালা থেকে মার পুজো দেখছে। ওর মালা জপে নকল করে, দেখো না, ওর পেটে পেটে যে এই মতলব তা কেমন করে জানবো? সে বুড়োটে ভাব যদি দেখতে, আবার বলে বাবা হব, চুপ করো। হওয়াচ্ছি বাবা, এই জন্যে ঠাকুরমাকে কাল পরামর্শ দেওয়া হলো, চোখ বুজে থেকো চেপে, 4 দিন থেকে জুত হচ্ছিল না না বলিয়া রাগ না চাপিয়া পারিয়া বধূ হাত উঠাইয়া আগাইয়া গেল। শাশুড়ি এতক্ষণ বিস্মিত হাস্যে খোকার দিকে চাইয়া একরকম ধ্যানের ভঙ্গিতে মৌন হইয়া বসিয়াছিলেন। বধূ অগ্রসর হইতেই বলিয়া উঠিলেন, খবরদার বৌমা! সঙ্গে সঙ্গে উঠিয়া খোকাকে কোলে লইয়া আসিয়া আসনে বসিলেন। ক্ষীর মাখানো হাতটি তুলিয়া ধরিয়া বলিলেন, এই তার হাত বৌমা, এই তার চাঁদ মুখ। বৌমা বললে বোধহয় বিশ্বাস করবে না, আজ গোপাল এসেছিলেন। ধ্যান করবার সময় মনে হলো যেন ঘর আলো করে এলেন, ক্ষীরের বাটির মধ্যে হাত ডুবুলেন। এমন সময় তোমাদের গলা শুনে জেগে উঠলাম। খোকার কীর্তি রাষ্ট্র হইয়া গেল। কত মুখে বিদ্রূপের হলাহল উদ্গীরিত হইতে লাগিল। বধূরও ভ্রান্তি ঘুচিল বোধ হয়, কিন্তু একজনের মনে কেমন করিয়া সত্যের একটি শিখা অম্লান আলোয় জ্বলিয়া রহিল। বধূকে আদেশ হইল, কাল থেকে খোকার জন্যে ছোট্ট একটি নৈবেদ্যি আমার আসনের পাশে রাখা থাকবে বৌমা। যখন গোপালকে ওইদিকে নিবেদন করব, খোকা তার নিজেরটি নিয়ে খেতে বসবে। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।